দিস ইজ Oppo F17। এটা 23,000 টাকার ওপ্পোর নতুন মিড বাজেট স্মার্টফোন। ওপ্পোর স্মার্টফোন আমরা সাধারণত যেটা দেখি একটা নির্দিষ্ট টার্গেট কনজিউমারদের জন্যই তারা রিলিজ করে, লাইক ইনিশিয়াল স্টেজে ছিল সেলফি এক্সপার্ট, এবং সবার জন্য পারফেক্ট বা একটা ভ্যালু ফর মানি স্মার্টফোন এটা ওপ্পোর এন্ড থেকে আমি বলবো হাতে গোনা মেজরিটি কেসেই ওভার প্রাইসড হয়, এবং নাম্বার গেমটা কিন্তু তারা বরাবরই বেশ ভালো খেলে। লাইক এই স্মার্টফোনে থাকছে 8GB র্যাম, সো হাইলাইট করা হয়েছে। তো 2 সপ্তাহ ব্যবহার করার পরে আজকে আমি এই ভিডিওটি করছি অ্যান্ড Oppo F17 এর ভালো মন্দ নিয়েই জানাবো বিস্তারিত। হ্যালো ভিউয়ার্স, আমি হিমেল আর আপনারা দেখছেন আর্কটেক। আজকের ভিডিওটি হচ্ছে Oppo F17 এর ফুল রিভিউ। তার আগে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের মনে হয় ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে বেল বাটনটাকেও অন করে দিতে পারেন যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সবার আগে দেখতে পাবেন। ধন্যবাদ জানাচ্ছি ক্যামেরা অ্যান্ড গ্যাজেটকে এই রিভিউ ইউনিটটি আমাদের স্টুডিওতে পাঠানোর জন্য। মিরপুর শপিং সেন্টারের 6th ফ্লোরে থাকছে ক্যামেরা অ্যান্ড গ্যাজেটের শোরুম। চাইলে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন অ্যান্ড তাদের থাকছে হোম ডেলিভারি ফ্যাসিলিটি। ক্যামেরা অ্যান্ড গ্যাজেটের বিস্তারিত ইনফরমেশন পাবেন ভিডিও ডেসক্রিপশনে। তো শুরুতেই ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। বর্তমান সময়ের স্মার্টফোনগুলোতে আমরা দেখছি যে বড় থেকে বড় স্ক্রিন অফার করছে, বিশাল বড় বড় সাইজের ব্যাটারি অফার করছে, অ্যান্ড দিন শেষে স্মার্টফোনটা অনেক বেশি হেভি ওয়েটেড অ্যান্ড বাল্কি হয়ে যাচ্ছে। তবে সেই বাস্তবিকতায় Oppo F17 একটা স্লিক লুকিং লাইট ওয়েটেড স্মার্টফোন। ব্যাক সাইডে লেদার টাইপ একটা টেক্সচার এখানে পাবেন, হুইচ ইজ নট নিউ বাট রেয়ার। আমি অনেক আগে ওয়াওয়ের একটা লো বাজেট স্মার্টফোনেও এরকম একটা ডিজাইন দেখেছিলাম। ফোনটার ওভারঅল ব্যাক অ্যান্ড সাইড ফ্রেম ম্যাটেরিয়াল হচ্ছে প্লাস্টিক, অ্যান্ড অনেস্টলি স্পিকিং এর বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব একটা সলিড লাগেনি। প্রথমত সাইড ফ্রেমটা ইউনিবডি না, অ্যান্ড ওভারঅল একটা চিপ ফিল দিচ্ছিল সামহাও। তবে আউটলুকটা এর খুবই সুন্দর লেগেছে, অ্যান্ড টোটাল 2টা কালার ভেরিয়েন্টে পাবেন আপনি এই স্মার্টফোন। বাটনগুলো আমার কাছে বেশ ক্লিকি লেগেছে, 3 কার্ড স্লট থাকছে, অ্যান্ড নিচের দিকে পোর্টসগুলোও থাকছে ঠিকঠাক। 3.5mm অডিও জ্যাক, USB Type-C সবই থাকছে। টক অ্যাবাউট স্ক্রিন, এখানে থাকছে 6.44 ইঞ্চ ফুল এইচডি প্লাস 60Hz অ্যামোলেড স্ক্রিন, যেখানে থাকছে ওয়াটার ড্রপ নচ। তো এখানে স্পেক ওয়াইজ 2020 সেই মডার্ন লুকটা কিন্তু আপনি পাচ্ছেন না। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন খুবই ভালো ছিল, ব্রাইটনেসও আমি বলবো এনাফ, সানলাইটে প্রপারলি ভিজিবল ছিল, অ্যান্ড ভিউইং অ্যাঙ্গেলও কোনো সমস্যা ছিল না। ডিসপ্লের ওভারঅল এক্সপিরিয়েন্স বেটার ছিল, পাঞ্চি কালারের সাথে ডিপ ব্ল্যাক কালার অলওয়েজ এ ট্রিট টু ওয়াচ। এই স্ক্রিনে আপনি ডার্ক মোডের ফুললি ফ্যাসিলিটি পাচ্ছেন, স্ক্রিন কালার টেম্পারেচারও আপনি চেঞ্জ করতে পারবেন, অ্যান্ড থাকছে অলওয়েজ অন স্ক্রিন। যেহেতু এটা একটা অ্যামোলেড স্ক্রিন, সো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে ডিসপ্লেতেই, অ্যান্ড এখানেও কোনো ইস্যু ছিল না। আনলকিং স্পিডে কিছুটা সময় নেয়, বাট দেন এগেন ইট ওয়াজ ওকে টু মি। পারফরমেন্স সেগমেন্টে এখানে থাকছে স্ন্যাপড্রাগন 662 অ্যান্ড 8GB র্যাম, ইন্টারনাল স্টোরেজ 128GB UFS 2.1। এই চিপসেটটা আমরা এর আগে Realme 7i-তে দেখেছি, এবং সেই রিভিউতে আমি স্ন্যাপড্রাগন 662 অ্যান্ড 8GB র্যাম নিয়ে অনেক কথা বলেছি। সো ডেসক্রিপশন বক্সে এবং উপরের কার্টে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, আই থিঙ্ক আপনার সেটা অবশ্যই দেখা উচিত। সো স্ন্যাপড্রাগন 662 অ্যান্ড 8GB র্যাম কমপ্লিটলি বেমানান, গুড ফর নাথিং সেট আপ, অ্যান্ড 23,000 টাকার প্রাইসে এটা ডেফিনেটলি ওভার প্রাইসড। ইটস লাইক সবাই এখন এই বাজেটে 8GB র্যাম দেয়, আমিও দিচ্ছি, বাট কোন চিপসেটের সাথে দিচ্ছি, কেন দিচ্ছি, কি পারপাস সেটা ম্যাটারই করে না। রিয়েল লাইফ পারফরমেন্সে আমি বলবো স্ন্যাপড্রাগন 662 এভরিডে টাস্কের জন্য এনাফ। পারফরমেন্স ছিল কোয়াইট গুড, মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও আমার কাছে ভালো লেগেছে, বাট এগেইন হেভি ইউজার অ্যান্ড যারা স্পেশালি গেমার রয়েছেন তাদের জন্য F17 না। 23,000 টাকায় Realme 6 স্টিল আই থিঙ্ক গেমার্সদের জন্য একটা বেটার অপশন। Oppo F17 এর গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে বললে আমি এখানে PUBG মোবাইল, COD মোবাইল অ্যান্ড Asphalt 9 খেলেছি। একদম বেসিক সেটিং অ্যান্ড লো গ্রাফিক্সে খেলতে পারবেন, তবে অ্যাকশন মোমেন্টগুলোতে বা লম্বা সময় গেমিংয়ে আপনি ফ্রেম ড্রপ দেখতে পাবেন। ইয়েস, ফোনটা গেমিংয়ের সময় হালকা হিট আপ হয়, অ্যান্ড সেই সময় পারফরমেন্স ড্রপটা স্বাভাবিক ব্যাপার। সফটওয়্যার নিয়ে বললে এখানে থাকছে ColorOS 7.2 অন টপ অফ Android 10। ColorOS এ হোম স্ক্রিন ইন্টারফেসেই আপনি সব অ্যাপসগুলোকে পাবেন, আবার চাইলে অ্যাপ ড্রয়ারও আনতে পারবেন। ইউআইটা এমনিতে অনেক পলিশড অ্যান্ড ফিচার প্যাক, অ্যান্ড এই ইউআই নিয়ে আমার তেমন কোনো কমপ্লেনই থাকছে না। ক্যামেরা ডিপার্টমেন্টে রেয়ারে থাকছে 4টা ক্যামেরা। মেইন ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচারের অমিনিভিশনের সেন্সর, এবং তারপরে থাকছে 8 মেগাপিক্সেল f2.2 আলট্রা ওয়াইড লেন্স, অ্যান্ড তারপরে 2টা 2 মেগাপিক্সেল মনোক্রোমিক লেন্স। সো কোনো ম্যাক্রো লেন্স থাকছে না, কোনো আলাদা ডেপথ সেন্সর থাকছে না। সো এবার দেখা যাক রিয়েল লাইফ পারফরমেন্স কেমন। মেইন ক্যামেরার ছবি ভালো লাগবে যদি আপনারা জাস্ট সোশ্যাল মিডিয়া পারপাস ছবি তুলে থাকেন। ফেসগুলোকে হালকা স্মুথ করে দিচ্ছিল, অ্যান্ড শার্পনেস আর ডিটেলস খুবই কম ছিল।
তবে সে তুলনায় ডায়নামিক রেঞ্জ ভালো ছিল। লো লাইটে প্রচুর স্টেবল হাতে আপনাকে ছবি তুলতে হবে, তবে সেই ক্ষেত্রেও নয়েজ কিছুটা আপনি পাবেনই। ইউজুয়ালি ওপ্পোর ইমেজ প্রসেসিং আমার কাছে খুবই ভালো লাগে, বাট সামহাও এই স্মার্টফোনের ক্যামেরার ইমেজ প্রসেসিং আমার খুব একটা ভালো লাগেনি, স্পেশালি কালার ডিপার্টমেন্টে। ডিফারেন্ট টাইপ অফ লাইটিং কন্ডিশনে এটা মাঝে মাঝে অ্যাকুরেট কালার দিচ্ছিল, আবার মাঝে মাঝে ফেডেড কালার দিচ্ছিল। সো আই থিঙ্ক এই স্মার্টফোনের ক্যামেরা ডিপার্টমেন্টে ওপ্পোর ইন্টারনালি আরও কাজ করা উচিত। আলট্রা ওয়াইডের রেজাল্টও ছিল ওকে লেভেলের, ভালো ল্যান্ডস্কেপ ছবি তুলতে পারবেন, তবে সেক্ষেত্রে ভালো লাইটিংও প্রয়োজন। লো লাইটে কিছুটা স্ট্রাগল করবে। পোর্ট্রেট শটগুলো ডিসেন্ট ছিল, যেমনটা দেখতেই পাচ্ছেন। আর যেমনটা জানেন এখানে কোনো ডেডিকেটেড ম্যাক্রো লেন্স নেই, সফটওয়্যারেও কোনো আলাদা ম্যাক্রো মোডও নেই। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরার ওভারঅল রেজাল্ট আমি ভালো বলবো। এখানেও ফেসটাকে কিছুটা স্মুথ পাচ্ছিলাম, তবে ওভারঅল সব রকম লাইটিং কন্ডিশনেই সেলফি খুবই ভালো ছিল, শার্পনেস ডিটেলস চোখে পড়ার মতো। ভিডিও সেগমেন্টে 1080p 30 fps হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি। কি বলতে ইচ্ছা হয় বলেন, এই বাজেটে এটা একদমই বেমানান। ক্যামেরা সেগমেন্ট নিয়ে আমার ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে ইটস অ্যান অ্যাভারেজ ক্যামেরা স্মার্টফোন, অনেক ইম্প্রুভমেন্ট দরকার ছিল। অ্যান্ড অনেস্টলি স্পিকিং আমি এর আগে গ্যালাক্সি M31 অ্যান্ড রিয়েলমি 6 ইউজ করেছি। ক্যামেরা ডিপার্টমেন্টে সে দুটো স্মার্টফোন Oppo F17 থেকে ফার বেটার। ব্যাটারি সেগমেন্টে 4015 mAh ব্যাটারি থাকছে Oppo F17-এ, যেটা এইরকম একটা স্লিম ফিট ডিজাইন অ্যান্ড স্পেকের জন্য আমি বলবো এনাফ। ডেইলি ইউজে ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব বড় রকমের ইস্যু আমি এখানে পাইনি, তবে হেভি ইউজে দিনের শেষে আপনাকে কখনো কখনো চার্জ দেওয়া লাগতে পারে। 30 ওয়াট বুক চার্জিং অ্যাডাপ্টার আপনি বক্সে পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে 1 ঘন্টার কিছুটা বেশি সময় এই স্মার্টফোনকে ফুল চার্জ করতে পারবেন। সো ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে যারা খুব একটা ভারী স্মার্টফোন পছন্দ করেন না, বাট দেন এগেইন একটা বড় সাইজের স্ক্রিন চান, আই প্লিজিং স্ক্রিন চান এবং দেখতে সুন্দর স্মার্টফোন চান, স্পেশালি লুকিংয়ের ক্ষেত্রে, তাদের জন্য এই স্মার্টফোন। যারা খুব একটা গেম খেলেন না এবং ঠিকঠাক ব্যাটারি লাইফ হলেই চলে যায়, তাদের জন্য এই স্মার্টফোন। তবে ডেফিনেটলি 23,000 টাকার প্রাইসে এর থেকে বেটার অল্টারনেটিভ অ্যাভেলেবল আপনি পাবেন, স্পেশালি ক্যামেরা ডিপার্টমেন্ট অ্যান্ড পারফরমেন্স ডিপার্টমেন্টে আপনি অনেকগুলো অল্টারনেটিভ সত্যিকার অর্থে পাবেন। এবং F17-এ আমি বলবো এই স্লিম লুকটা ছাড়া আমি খুব একটা ওয়াও ফ্যাক্টর এখানে আসলে পাইনি। এবং সহজ ভাষায় যদি বলতে চাই, এই স্মার্টফোনটা বলবো যে মা খালাদের টাইপের স্মার্টফোন, যাদের আসলে পারফরমেন্সটা অত ম্যাটার করে না এবং অ্যাকচুয়ালি কতটা ডিউরেবল বডি সেটা ম্যাটার করে না, আলটিমেটলি কাভারই ইউজ করবে এবং তারা 23,000 টাকা এরকম অ্যাট্রাকটিভ লুকিং স্মার্টফোন কিনতে পারে। বাট ইয়ং জেনারেশনের জন্য আই থিঙ্ক এখান থেকেও আপনি বেটার অল্টারনেটিভ অন্য স্মার্টফোনগুলোতে পাবেন। সো এই ছিল আমার রিভিউ Oppo F17 নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, আমার কথায় একমত হতে পারলে, অথবা যদি আপনারও কোনো অপিনিয়ন থাকে Oppo F17 নিয়ে জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।